2018 সালের নিটের ফিজিক্সের প্রশ্নপত্রের সমাধান নিয়ে আমরা আলোচনা করছি। এর আগে আমরা পার্ট 1-এ 1 থেকে 18 পর্যন্ত প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করেছি। এখন আমরা পরবর্তী প্রশ্নগুলির সমাধান নিয়ে আলোচনা করব। বলছে কি 19 নম্বর প্রশ্নে দেখা যাচ্ছে, এ পেন্ডুলাম ইজ হাং from the roof of a sufficiently high building and moving freely to and fro like a simple harmonic oscillator. তাহলে একটা পেন্ডুলাম দুলছে, এটা একটা অগ্রপশ্চাৎ গতি দিচ্ছে একটা হারমোনিক অসিলেটরের মতো। The acceleration of the bob of the pendulum is 20 meter per second square. Acceleration of the bob এ বলে দিয়েছে 20 meter per second square at a distance of 5 meter from the mean position. তাহলে এক্স মিন পজিশন থেকে ডিস্টেন্স যদি আমরা এক্স ধরি, এক্স হচ্ছে কতখানি, এক্স হলো 5 মিটার। এখন আমরা জানি যে অ্যাক্সিলারেশন এবং এক্সের মধ্যে সম্পর্ক কি, এ সমান সমান ওমেগা স্কোয়ার এক্স। অতএব কি বলা যায়, এ হলো 20 সমান সমান ওমেগা স্কোয়ার ইন্টু 5। তাহলে ওমেগা স্কোয়ার সমান 20/5 মানে হলো 4। তাহলে ওমেগা হলো 2। আর টাইম পিরিয়ড চেয়েছে, দেখো দ্য টাইম পিরিয়ড অফ অসিলেশন। তাহলে আমরা যদি টাইম পিরিয়ড লিখি টি সমান 2π/ওমেগা, তার মানে কত দাঁড়ালো 2π/2, তার মানে পাই সেকেন্ড। তাহলে আনসার হলো গিয়ে তোমার সি এরটা কারেক্ট আনসার। তাহলে 19-এর কারেক্ট আনসার হলো গিয়ে তোমার পাই আনসার এসছে, তাহলে 19-এর সি। নেক্সট আমরা 20 নম্বর প্রশ্নের উত্তরে যাচ্ছি। কি বলছে দেখো, বলছি দ্য ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি ইন অ্যান open organ pipe is equal to the third harmonic of the closed organ pipe. দেখো ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি অফ ওপেন অর্গান পাইপ, ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি অফ ওপেন অর্গান পাইপ কত হয়, যে দেখো ওপেন অর্গান পাইপের লেন্থ যদি L0 হয়, তাহলে দেখো V/2L0। তোমরা জানো এক্ষেত্রে দুই প্রান্তে সুস্পন্দ বিন্দুর সৃষ্টি হয়। এইবার বলছে equal to the third harmonic 3 into harmonic of a closed organ pipe. Organ pipe closed হলে তার ফ্রিকোয়েন্সি কত হয়, ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি V/4L, তার 3 গুণ। ইফ দ্য লেন্থ অফ দ্য ক্লোজড অর্গান পাইপ ইজ 20 সেমি, এল এর মান বলে দিয়েছে 20 সেন্টিমিটার। দি লেন্থ অফ দ্য ওপেন অর্গান পাইপ, যেটা L0 ধরেছি, L0 কত, দেখো ভি কেটে গেল। তাহলে L0 সমান সমান দেখো কি দাঁড়াচ্ছে 4L/3 × 6 মানে 2L/3। এল এর মান কিন্তু বলে দিয়েছিল 20 সেন্টিমিটার। তাহলে এল এর মান যদি 20 বসাও 40/3 নিয়ারলি 13.3। তার কাছাকাছি দেখো অপশান আছে 13.2 সেন্টিমিটার। সো ডি ইজ দ্য কারেক্ট অপশান। তাহলে এইখানে কারেক্ট অপশান হলো 20-র প্রশ্নে ডি। এরপরে আমরা 21-এর প্রশ্নে যাব। 21 নম্বর প্রশ্ন কি বলছে দেখা যাক। 21 নম্বর প্রশ্ন বলছে যে একটা টিউনিং ফর্ক আছে, এই টিউনিং ফর্কের সম্বন্ধে কি বলা হচ্ছে, বলছে টিউনিং ফর্ক ইজ ইউজড টু প্রডিউস রেজোন্যান্স ইন এ গ্লাস টিউব। The length of air column in the tube can be adjusted by a variable piston. At room temperature 27 degrees centigrade, two successive resonances are produced at 20 semi and 73 semi of column length. The frequency of the tuning fork is 320 Hz. The velocity of sound in air at 27 degrees centigrade. তোমরা জানো যে ক্ষেত্রে ভেলোসিটি ভি সমান 2n ইন্টু L2 মাইনাস L1, দুটো রেজোনেটিং যদি লেন্থ হয়, তাহলে এইখানেতে এন মানে ফ্রিকোয়েন্সি অফ দ্য টিউনিং ফর্ক কত বলে দিয়েছে। দেখো টিউনিং ফর্কের ফ্রিকোয়েন্সি বলে দিয়েছেন নিচে, ইফ দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য টিউনিং ফর্ক ইজ 320 Hz, 320 Hz, তাহলে 2 ইন্টু কত হলো, এন এর মান 320
এবার দেখো L1 L2 একটা 20 সেমি, একটা 73 সেমি, তাহলে L2 মাইনাস L1 73 মাইনাস 20। যদি আমরা মিটার পার সেকেন্ডে যেতে যাই তাহলে সেন্টিমিটারে বসিয়েছি, সেটাকে মিটারে নেওয়ার জন্য 10⁻² দিয়ে গুণ করে দিলাম। তাহলে দেখো 32 দুগুণ 64 640 ইন্টু 53 ইন্টু 10⁻²। তাহলে কত হলো? 10⁻²টা এখানে ঢুকিয়ে দিলে 6.4 ইন্টু 53। দেখো 4×53 212, হাতে থাকলো 21, 6×53 318 আর 21 339, তাহলে 339.2 আসছে আমাদের আনসার। এখানে দেখো অপশান আছে 339 মিটার পার সেকেন্ড। সো দ্য কারেক্ট অপশান ইজ সি। তাহলে 21 প্রশ্নে আমাদের কারেক্ট উত্তর হলো গিয়ে সি। 21 কারেক্ট আনসার হলো সি। এইবার আমরা 22 নম্বর প্রশ্নে যাওয়ার চেষ্টা করব। 22 নম্বর প্রশ্নে কি বলছে দেখা যাক। বলছে কি, দ্য ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বিটুইন দ্য মেটাল প্লেটস অফ অ্যান আইসোলেটেড প্যারালাল প্লেট ক্যাপাসিটার সি হ্যাভিং এ চার্জ কিউ অ্যান্ড এরিয়া এ ইজ। কিসের উপর নির্ভর করে? আগে আমরা দেখি কী রকম এক্সপ্রেশনটা আসে, ম্যাথামেটিক্যাল রিলেশনটা কেমন আসে, সেটা আমরা একটু ছোট্ট করে দেখে নেওয়ার চেষ্টা করি। দেখো, ক্যাপাসিটারে যদি দুটো প্লেট থাকে, সেই দুটো প্লেটের একটা যদি চার্জড হয়, অন্য প্লেটের ওপর কতটা ফোর্স কাজ করবে। ধরো এই হলো একটা ক্যাপাসিটার প্লেট, আর একটা এই প্লেট। এই প্লেটে, প্রথম প্লেটে ধরো সিগমা যদি চার্জ ডেন্সিটি হয়, তাহলে দ্বিতীয় প্লেটের উপরে যে আকর্ষণ বল, দ্বিতীয় প্লেটে যে ফিল্ড ইন্টেন্সিটি হয় σ/2ε0, তাহলে ফোর্স হয় σ/2ε0 ইন্টু কিউ। তার মানে হলো σ², কিউ মানে সিগমা ইন্টু এ যদি বসায় /2ε0। এইটা হলো একটা প্লেট অন্যটাকে কতটা বলে টানছে। এবার বলছে কি, বলছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বিটুইন দ্য প্লেটস কতখানি হবে, সেটাই হলো কথা। তাহলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কি বলছে? ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ডিস্ট্যান্স অফ বিটুইন দ্য প্লেটস। অবশ্যই ডিস্ট্যান্সের ওপর কিন্তু এখানে নির্ভর করছে না, ইন্ডিপেন্ডেন্ট অফ ডিস্ট্যান্স। সুতরাং এটাই দেখছি আমরা কারেক্ট। অন্য অপশানগুলো কি বলছে? লিনিয়ারলি প্রপোর্শনাল টু দ্য ডিস্ট্যান্স, ডিস্ট্যান্স ইন্ডিপেন্ডেন্ট। দেখতেই পাচ্ছ ফোর্সের রিলেশনই হলো σ² a/2ε0। সুতরাং ডিস্ট্যান্স অফ সেপারেশন ডি ইন্ডিপেন্ডেন্ট রিলেশন, কিন্তু ডি এর উপর নির্ভরশীল নয়। সুতরাং প্রপোর্শনালের প্রশ্নই আসে না। নেক্সট কি বলছে? প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার রুট অফ ডিস্ট্যান্স, তাও নয়। ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ডিস্ট্যান্স, ডিস্ট্যান্স ইন্ডিপেন্ডেন্ট। সো এ ইজ দ্য কারেক্ট অপশান। সুতরাং আমাদের 22 নম্বর প্রশ্নে কারেক্ট অপশান হলো এ। এইবার আমরা 23 নম্বর প্রশ্নে যাওয়ার চেষ্টা করছি। 23 নম্বর প্রশ্নে কি বলছে আগে ভালো করে বুঝে নিই, দিয়ে সমাধানে আমরা যাব। তাহলে 23rd কোশ্চেন নাম্বার 23 কি আছে দেখো। বলছে an electron falls from rest through a vertical distance h in a uniform and vertically upward electric field. দেখো ইলেকট্রনের চার্জ নেগেটিভ, ইউনিফর্ম ফিল্ডটা কাজ করছে ওপরের দিকে, তাহলে ইলেকট্রনের ওপরে ফোর্স কাজ করবে নিচের দিকে ফিল্ডের জন্য। যদি ইলেকট্রনের চার্জ কিউ হয়, ফোর্স হবে কিউই। The direction of electric field is now reversed, keeping its magnitude the same. A proton is allowed to fall from rest in it through the same vertical distance h. এখন দেখো ফিল্ড ইন্টেন্সিটির ওপর বলতে পারো, এখন যখন পড়বে এবং কি বলছে, প্রোটনটাও ইজ অ্যালাউড টু ফল ফ্রম রেস্ট থ্রু দ্য সেম ভার্টিক্যাল হাইট এইচ, দ্য টাইম অফ ফল অফ দ্য ইলেকট্রন ইন কম্প্যারিজন টু দ্যাট অফ দ্য ফল অফ প্রোটন। তাহলে টাইম অফ ফল যদি বের করতে হয়, কাইনেমেটিক্যাল প্রবলেম, সো হোয়াট টু ডু, ইউ আর টু ক্যালকুলেট দ্য অ্যাক্সিলারেশন অফ দ্য প্রোটন অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ইলেকট্রন। তাহলে ইলেকট্রনের দেখো প্রথমত নিচের দিকে ওজন কাজ করছিল এমজি, প্লাস ফিল্ডের জন্য ফোর্স কাজ করছিল কিউই। সুতরাং তার যদি অ্যাক্সিলারেশন বের করতে হয়, টোটাল ফোর্স কিউই প্লাস এমজি বাই এম, তাহলে এটা হলো ই প্লাস কিউই বাই এম প্লাস জি, কিউই বাই এম প্লাস জি। যদি প্রোটনের ক্ষেত্র হয়, প্রোটনের ক্ষেত্রে ফিল্ডটা নিচের দিকে কাজ করছে, কারণ প্রোটনেও নিচের দিকে কিন্তু ফোর্স কাজ করবে কিউই, তার ওজন এমজি, তার অ্যাক্সিলারেশন এম।
তাহলে এটা কত হলো, এটা এমটা এমপি লিখি, আমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এমপি দিয়ে যদি আমি ভাগ করে দিই, ওজনটাকে এমপি দিয়ে ভাগ করলে জি এলো প্লাস কিউ ই বাই এমপি। দেখো এইখানে যে অ্যাক্সিলারেশন কার বেশি, এটা অ্যাক্সিলারেশন অফ দ্য প্রোটন, পরে বের করেছি, আগে অ্যাক্সিলারেশন অফ দ্য ইলেকট্রন। ইলেকট্রনের ক্ষেত্রে নিচে কিন্তু ইলেকট্রনের মাস। দেখো জি প্লাস সামথিং এবং জি প্লাস হরে যেটা আছে, নিউমারেটরে যেটা আছে ডি কিউ ই দুটোরই সেম, কিন্তু এমপি দিয়ে ভাগ করছি অ্যাক্সিলারেশন অফ দ্য প্রোটনকে। তাহলে এপি অ্যাক্সিলারেশন অফ দ্য প্রোটন, দেখো অ্যাক্সিলারেশন অফ দ্য প্রোটন কিন্তু ছোট হয়েছে, কারণ সেখানে এমপি দিয়ে ভাগ। এপি ইজ লেস দ্যান এই, ইলেকট্রনের অ্যাক্সিলারেশন বেশি। অ্যাক্সিলারেশন বেশি নিয়ে স্থির অবস্থা থেকে যদি পড়ে, তাহলে বুঝতেই পারছো এখানে কিন্তু বলেই ছিল ফলস ফ্রম রেস্ট। তাহলে বুঝতে পারছো যার অ্যাক্সিলারেশন বেশি সে দ্রুত এই উচ্চতা পড়বে। সুতরাং ইলেকট্রনের পড়তে কম সময় লাগবে, প্রোটনের পড়তে বেশি সময় লাগার কথা, কারণ প্রোটন ভারী কণা, তার অ্যাক্সিলারেশন বেশি। এবং এখানে বুঝতেই পারছো যে অ্যাক্সিলারেশন বেশি কম, এটা ওই 5 বা 10 টাইমসে আসবে না, কারণ প্রোটনের মাস ইলেকট্রনের মাসের প্রায় 1836 গুণ। সুতরাং এইরকম সরল ফ্যাক্টর আসার প্রশ্ন নেই। এই যে অপশানে দিয়েছে 10 টাইমস গ্রেটার, 5 টাইমস গ্রেটার, এগুলো আসতেই পারে না। এবার দেখো কার, তাহলে হয় ইকুয়ালও হলো না, তাহলে স্মলারটাই কারেক্ট। 23-এর এ হচ্ছে আমাদের কারেক্ট আনসার। দ্য টাইম অফ ফল অফ ইলেকট্রন ইন কম্প্যারিজন টু দ্যাট অফ প্রোটন। হ্যাঁ, প্রোটনের অ্যাক্সিলারেশন আমরা দেখেছি কম, প্রোটনের পড়তে বেশি সময় লাগবে, সুতরাং ইলেকট্রনের পড়তে সময় লাগবে প্রোটনের অপেক্ষা কম। সো দ্য কারেক্ট অপশান ইজ এ। সুতরাং 23 নম্বর প্রশ্নের আমাদের সলিউশন হলো গিয়ে এ। সুতরাং এইখানেতে ইলেকট্রনের ক্ষেত্রে ফিল্ডটা উপরে ছিল, কিন্তু ফোর্স, তোমার গ্র্যাভিটেশনাল ফোর্স এবং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স দুটোই কিন্তু নিচের দিকে কাজ করছিল। যদিও আমরা জানি গ্র্যাভিটেশনাল ফোর্সের তুলনায় ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অনেক গুণ শক্তিশালী। আমরা এখানে মানে গ্র্যাভিটেশনাল ফোর্সকে নেগলেক্ট করেও খুব সহজে চিন্তা করতে পারতাম এই প্রবলেমটাকে, যে দেখো একই পরিমাণ ফোর্স কাজ করছে, তাহলে যার মাস বেশি তার অ্যাক্সিলারেশন কম, তাহলে তার পড়তে একই হাইট থেকে পড়তে বেশি সময় লাগবে। এইভাবে খুব সহজে আমরা সমাধানটা করে দিতে পারতাম। নেক্সট প্রবলেমে আমরা যাব, প্রবলেম নাম্বার 24 কি বলছে সেটা দেখা যাক। প্রবলেম নাম্বার 24 কি বলছে সেটা আমরা এখন দেখার চেষ্টা করি। 24 নাম্বার প্রবলেমে এটা হচ্ছে, বলছে এ টয় কার উইথ চার্জ কিউ মুভস অন এ ফ্রিকশনলেস হরাইজন্টাল প্লেন। ফ্রিকশান নেই কিন্তু তলে, আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। সুতরাং টয় কারটা মুভ করছে ইলেকট্রিক ফিল্ড ই এর প্রভাবে। ডিউ টু দ্য ফোর্স কিউ ই ইটস ভেলোসিটি ইনক্রিজেস ফ্রম 0 to 6 ইন 1 সেকেন্ড ডিউরেশন। দেখো যেহেতু শুধু ইলেকট্রিক ফিল্ড আছে, তাতে ফোর্স কাজ করছে কিউই, সুতরাং সেটা ইউনিফর্ম অ্যাক্সিলারেশন কিউই বাই এম নিয়ে এগোবে। এবং প্রথমে দেখো ওর ভেলোসিটির চেঞ্জ বলেছে, প্রথম 1 সেকেন্ডে হয়েছে 0 to 6 মিটার পার সেকেন্ড। দেখো এই ভেলোসিটির টাইম যদি তুমি একটা কার্ভ টানো, তাহলে দেখো ওর ভেলোসিটি বাড়তে বাড়তে হলো 6 মিটার পার সেকেন্ড অ্যাট দ্য এন্ড অফ 1 সেকেন্ড। এবার কি বলছে, অ্যাট দ্যাট ইনস্ট্যান্ট, ঠিক সেই মুহূর্তে, দ্য ডাইরেকশন অফ দ্য ফিল্ড ইজ রিভার্স। দ্য কার কন্টিনিউস টু মুভ ফর 2 seconds আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ দিস ফিল্ড। এইবার ফিল্ডের ডাইরেকশান রিভার্স হলে পরে বুঝতেই পারছো, অতক্ষণ ভেলোসিটি সময়ের সঙ্গে বাড়ছিল, এবার কমবে, অতক্ষণ অ্যাক্সিলারেশন ছিল, এখন ডিসিলারেশন আছে। ফিল্ডটা যেহেতু রিভার্স হয়েছে এবং একই ফোর্স কাজ করছে কিউই বাই এম, আগে অ্যাক্সিলারেশন যতটা, এখন ডিসিলারেশন ততটা, সুতরাং একই স্লোপযুক্ত লাইন নিয়েই আমরা দেখাবো এই পরবর্তী অংশটা। ক সেকেন্ড বলেছে, মুভ ফর 2 more seconds আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য ফিল্ড। একই ফিল্ডে তাহলে 2 সেকেন্ড গেল। তাহলে এইখানে দেখো প্রথমে 1 সেকেন্ডের কথা বলা হয়েছিল, তারপরে এখানে আরও 2 সেকেন্ড, 3 সেকেন্ডের কথা বলা হলো, তাহলে পরে আরও 2 সেকেন্ড।
তাহলে দেখো এখানে বলছে দ্য অ্যাভারেজ ভেলোসিটি অ্যান্ড অ্যাভারেজ স্পিড। দেখো অ্যাভারেজ ভেলোসিটি আর অ্যাভারেজ স্পিড, আগে অ্যাভারেজ স্পিডে যায়। দেখো এই ত্রিভুজ আছে, ছোট ত্রিভুজটার ক্ষেত্রফল, এটা সর্বোচ্চ বেগ কিন্তু 6 মিটার/সেকেন্ড নিয়েছে, এবং তিনটে ত্রিভুজই দেখো অনুরূপ। প্রথম 1 সেকেন্ডে যেরকম ত্রিভুজ হয়েছে, পরে 1 সেকেন্ডে ভেলোসিটি কমে 0 হয়েছে, তারপরে 1 সেকেন্ডে উল্টো দিকে উল্টো ডাইরেকশানে কিন্তু কাটটা যাচ্ছে। তাহলে প্রথম ক্ষেত্রে কতটা দূরত্ব যাচ্ছে দেখো, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ, ভূমি 1 আর বেগ 6, তাহলে 3 মিটার। তাহলে প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল 3 মিটার, দ্বিতীয় ত্রিভুজেরও একই বোঝাবে, 3 মিটার বোঝাবে, তৃতীয় 3 মিটার। তাহলে মোট ডিস্টেন্স ট্রেভার্সড হলো 9 মিটার। টোটাল টাইম টেকেন 3 সেকেন্ড, তাহলে 9/3, তাহলে হলো 3 মিটার/সেকেন্ড। এটা হলো অ্যাভারেজ স্পিড, 3 মিটার/সেকেন্ড। এবার অ্যাভারেজ ভেলোসিটি কি দেখো, প্রথমে +3 মিটার গেছে, তারপরে কি উল্টো দিকে 3 মিটার এসছে, তারপরে উল্টো দিকে আরও 3 মিটার, তাহলে -3 বলতে পারো সেই পরিপ্রেক্ষিতে, বাই 3 সেকেন্ড, তাহলে -1 মিটার/সেকেন্ড। সুতরাং অ্যাভারেজ স্পিড হলো 1 মিটার/সেকেন্ড, অ্যাভারেজ ভেলোসিটি হলো 1 মিটার/সেকেন্ড, কারণ এখানে ডিসপ্লেসমেন্ট বাই টাইম, ডিসপ্লেসমেন্ট কিন্তু ইনফ্যাক্ট -3 মিটার, বাই টাইম টেকেন 3 সেকেন্ড, তাহলে 1 মিটার/সেকেন্ড এটা হলো ভেলোসিটি। আর স্পিড হলো গিয়ে টোটাল ডিস্টেন্স ট্রেভার্স, 3 × 9 মিটার গিয়েছিল, বাই 3, তাহলে অ্যাভারেজ যে তোমার স্পিড হলো 3 মিটার/সেকেন্ড, অ্যাভারেজ ভেলোসিটি 1 মিটার/সেকেন্ড। তোমার কি বলেছে প্রথমে, অ্যাভারেজ ভেলোসিটি 1 মিটার/সেকেন্ড। দেখো দুটোতেই আছে, এসি যে কোনোটা হতে পারতো, কিন্তু তারপরের টুকুটা দেখো, তোমার অ্যাভারেজ ভেলোসিটি এসছে 1 মিটার/সেকেন্ড, কিন্তু অ্যাভারেজ স্পিড 3 মিটার/সেকেন্ড। সো সি ইজ দ্য কারেক্ট অপশান। তাহলে 24-এর প্রশ্নে আমাদের কারেক্ট অপশান হলো গিয়ে সি। এইবারে আমরা 25 নম্বর প্রশ্নে যাব। 25 নম্বর প্রশ্নে কি বলছে সেটা দেখা যাক। বলছে যে এ সেট অফ ইকুয়াল রেজিস্টার of value R each are connected in series to a battery of EMF E and internal resistance R। তোমরা বুঝতেই পারছো, এইরকম যদি এনটা ব্যাটারি যোগ হয়, তাদের টোটাল ইএমএফ, একই দিকে সবাই কারেন্ট পাঠালে টোটাল ইএমএফ হলো এনই। আর কি বলছে, ইন্টারনাল রেজিস্ট্যান্স এর আর এনটা রেজিস্টারকে যোগ করেছে। আচ্ছা একটু ভুল হচ্ছে, এ সেট অফ এন ইকুয়াল রেজিস্টার, রেজিস্টারের সংখ্যা এন, ব্যাটারি নয়, of value R each are connected in series to a battery of EMF E and internal resistance R। তাহলে ব্যাটারির EMF E, মোট রোধ দেখো ওদিকে NR ছিল, এনটা রেজিস্টার প্লাস ইন্টারনাল রেজিস্টার, এতে করে আমরা ধরছি কারেন্ট যাচ্ছিল I। এখন কি বললো, দেন এন রেজিস্টার্স আর কানেক্টেড ইন প্যারালাল টু দ্য সেম ব্যাটারি। দেখো আর রেজিস্ট্যান্সের এনটা রেজিস্ট্যান্স প্যারালালে লাগালে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হয় R/M। এখন কি বলছে, দেন দ্য কারেন্ট ড্রন ফ্রম দ্য ব্যাটারি বিকামস 10I। তাহলে আগে ছিল I, এখন 10I সমান কি দাঁড়ালো, ই বাই, দেখো ওখানে ছিল NR+R, হ্যাঁ, ই বাই R/N প্লাস ব্যাটারি ইন্টারনাল রেজিস্ট্যান্স R। দেখো এখান থেকে যদি আমরা দেখি, এখানে দাঁড়াচ্ছে কি দেখো, NE বাই, দেখো এখানে NR+R। এবার দুটো ইকুয়েশান তুমি যদি কম্পেয়ার করো না, দুটোরই দেখো হরটা এক, লবে কি আছে, একজনের ই আরেকজনের NE। তাহলে এই দুটো ইকুয়েশানে যদি আমরা ভাগ করে দিই, দেখো N = কিন্তু 10 হয়ে গেল। তোমার কাছে কি চেয়েছে, দেন দ্য কারেন্ট ড্রন ফ্রম ব্যাটারি ইজ 10I, দ্য ভ্যালু অফ N, সো দ্য ভ্যালু অফ N ইজ 10। খুব সিম্পল প্রবলেম, একটা ব্যাটারি ছিল, তার EMF E, ইন্টারনাল রেজিস্ট্যান্স R, আর N সংখ্যক রেজিস্টারকে সিরিজে যোগ করেছি, সো দ্য টোটাল রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিট ইজ NR+R, সো দ্য কারেন্ট I = E বাই NR+R। এবার দেখো এটাই কিন্তু দাঁড়ালো ই বাই, এটাকেই আমরা লিখতে পারি, দিস ইজ ইকুয়ালস টু ই বাই N+1 ইন্টু R। পরের ক্ষেত্রে কি হয়েছে, রেজিস্টারগুলো প্যারালালে, তাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স R/N প্লাস ব্যাটারির ইন্টারনাল রেজিস্ট্যান্স R। তাহলে কারেন্ট হয়ে গেছে 10I, 10I সমান ই বাই R/N+R, তাহলে এটা হয়েছে NE/R।
কত হয়েছে n+1 × r। দেখো তাহলে এই যে 10 টাইমস হওয়ার কারণ n, সো n=10, স্ট্রেট ফরওয়ার্ড আমরা আনসার করে দিতে পারি। এরপরের প্রশ্নে যাই। 26 নম্বর প্রশ্নে কি বলছে? বলছি ব্যাটারি কনসিস্ট অফ ভ্যারিয়েবল নাম্বার অফ n আইডেন্টিক্যাল সেলস হুইচ আর কানেক্টেড ইন সিরিজ। দ্য টার্মিনাল অফ ব্যাটারি আর শর্ট সার্কিটেড অ্যান্ড দ্য কারেন্ট I ইজ মেজার্ড। হুইচ অফ দ্য গ্রাফ shows the correct relationship between I and n। তবে বেশ একটা মজার অঙ্ক, এবং এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষাগুলোর জন্য খুব ইম্পর্ট্যান্ট। nটা আইডেন্টিক্যাল সেল আছে, সবার ইএমএফ ই, তাহলে টোটাল ইএমএফ অফ দ্য কম্বিনেশান ইজ NE। এবার আর ইন্টারনাল রেজিস্ট্যান্স, তাহলে মোট ইন্টারনাল রেজিস্ট্যান্স NR। যদি সিস্টেমটা শর্ট সার্কিট করা হয় তাহলে এক্সটার্নাল রেজিস্টার তো 0, তাহলে I = কত হলো দেখো, NE/NR = E/R। সো I is n ইন্ডিপেন্ডেন্ট, n কেটে গেল, তাহলে n যাই হোক না কেন I এর মান কনস্ট্যান্ট। সো দ্য কারেক্ট আনসার ইজ A। 26-এর কারেক্ট আনসার হলো A। এইবারে আমরা 27 নম্বর প্রশ্নে যাব। 27 নম্বর প্রশ্নে দেখো তোমাদের কি বলছে, কার্বন রেজিস্টারের প্রবলেম দেওয়া আছে। এবং কার্বন রেজিস্টারের প্রবলেমে আমাদের প্রথমে একটু ভেবে নিলে খুব ভালো হয়। দেখো কি থাকে, বি রয় গুড বয়, জি লিখলাম, বি গুড বয় ভেরি গুড ওয়াইফ। তা দেখো প্রথমে ব্ল্যাক, ব্রাউন, রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, ভায়োলেট, গ্রে, হোয়াইট, এইভাবে তো মার্কিং করছি। তাহলে এটা 0, 1, 2, 3, 4। দেখো এখানে 47 কিলো ওহম। প্রথমে এটা ভাবো, 47 × 10⁻3। তাহলে প্রথমে 4 মানে হলো ইয়েলো। দেখো তাহলে বি আর সি এর মধ্যে চলে আসছে। তারপরে 7, 5, 6, 7। তাহলে 4-এর পরে হলো ভায়োলেট, ইয়েলোর পরে ভায়োলেট। আর না দেখলেও হয়, 10⁻3, 3 মানে অরেঞ্জ। সুতরাং এটা কারেক্ট হয়ে গেল। আর দেখো 47 × 4.7 মানে 10% আছে, 10% টলারেন্স সিলভারের ক্ষেত্রে। সুতরাং 27-এর কারেক্ট অপশান হলো বি। এবার কোশ্চেন নাম্বার 28-এ আমরা যাব। কোশ্চেন নাম্বার 28 কি বলে সেটা দেখা যাক। কোশ্চেন নাম্বার 28 দেখো যেটা বলছে এখানে, এ মেটাল রড অফ মাস per unit length 0.5 kg/meter is lying horizontally on a smooth inclined plane which makes an angle 30° with the horizontal। দেখো এই রডটা একটা ইনক্লাইন প্লেনে রেখেছি, ইনক্লিনেশনের অ্যাঙ্গেল বলে দিয়েছে কত, 30°। The rod is now allowed to slide down by flowing a current through it when a magnetic field of induction 0.25 Tesla is acting in it in the vertical direction। একদম ভার্টিক্যাল ডাইরেকশানে ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে। রডটা এখানে এইভাবে ধরো শুয়ে আছে। তাহলে দেখো এই যে এই তলের ওপরে রডটা যে আছে, এই তলের এটা কিন্তু ভার্টিক্যাল দিক বলেছি, তলের ওপরে লম্বের সঙ্গে এই রডটার লম্ব কিন্তু এই রেখাটি, ভার্টিক্যাল লাইনটি নয়। প্রথম যে লাইনটি আমি টেনেছি এটা ভার্টিক্যাল লাইন। তাহলে এদের মধ্যে কোণ, এটা 30° হলে এই কোণটা 30°। তাহলে এদিকে যদি তুমি বি নাও তাহলে এটা হবে কত, বি কস কত হবে, 30°। এইবার দেখো রডটা কেন পড়ে যাওয়ার কথা, ওর ওজনের কম্পোনেন্টের জন্য। তাহলে ওজনের কম্পোনেন্ট কত হবে, mg sin 30°, mg sin 30°। এবার ভার্টিক্যাল ম্যাগনেটিক ফিল্ড মানে রডের তলের ওপরে লম্ব যে চৌম্বক ক্ষেত্র, তার মান হলো বি কস 30°। সুতরাং ওর ওপরে, রডের ওপরে এই প্রবাহের জন্য, কারেন্ট ফ্লো করার জন্য যে ফোর্স কাজ করবে, বি কস 30° × IL। আর সাইন থিটা তো 90°, কারণ আমরা তো দেখে নিয়েছি যে রডের ওপরে লম্ব দিকে আমরা কম্পোনেন্ট নিচ্ছি। সুতরাং দেখো এইখানে তোমার কাছে বলছে এটাকে কি করা হয়েছে, স্টেশনারি রাখা আছে। দ্য রড ইজ অ্যালাউড টু স্লাইড ডাউন বাই ফ্লোয়িং এ কারেন্ট থ্রু ইট ইন এ ম্যাগনেটিক ফিল্ড অফ ইন্ডাকশন অ্যাক্টিং অন দ্য ভার্টিক্যাল ডাইরেকশন। দ্য কারেন্ট ফ্লোয়িং ইন দ্য রড, দেখো এখানে কি বলছে, মেটাল রড
তার বলে দিয়েছে মাস পার ইউনিট লেন্থ 0.5 কেজি পার মিটার ইজ লাইং হরাইজন্টালি অন এ স্মুথ ইনক্লাইন প্লেন হুইচ মেক্স অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি উইথ দ্য হরাইজন্টাল। দ্য রড ইজ অ্যালাউড টু স্লাইড ডাউন বাই ফ্লোয়িং এ কারেন্ট থ্রু ইট হোয়েন এ ম্যাগনেটিক ফিল্ড অফ ইন্ডাকশন এত অ্যাক্টিং ইন দ্য ভার্টিক্যাল ডাইরেকশন রড টু কিপ ইট স্টেশনারি। এটাকে স্টেশনারি রেখেছে, স্থির রেখেছে। দুটো ফোর্স, একটা হলো ওয়েটের কম্পোনেন্ট কত mg সাইন থিটা, আর একটা হলো ওই কারেন্ট যাওয়ার জন্য ম্যাগনেটিক ফিল্ডে যে ম্যাগনেটিক ফোর্স কাজ করছে বি কস থিটা ইন্টু IL। দেখো এইবারে আমাদের ক্যালকুলেট করতে হবে, কি ক্যালকুলেট করতে হবে, যে কারেন্ট কতখানি, আয়ের মান, আই সমান সমান কত, দেখো mg ইন্টু বি কত, সাইন 30 হাফ, বি থাকলো নিচে, কস 30 কত √3/2 ইন্টু এল। দেখো এম বাই এলটাই বলেছে, মাস পার ইউনিট লেন্থ বলে দিয়েছে 0.5, তাহলে এম বাই এল হলো 0.5। জি আমি নয় 10ই ধরলাম, হাফ আর √3/2 1/√3। বি দেখো বি বলে দিয়েছে 0.25 টেসলা, তার মানে 1/4, বি হলো 1/4, ওপরে উঠো 4, তাহলে দেখো কি দাঁড়ালো 0.5 ইন্টু 4 2, 20/√3, 20√3/3। দেখো 20√3 মান কত 1.732/3, 34/64/3, তার মানে 11 3 11 33, 11.5 অ্যাম্পিয়ারের কাছাকাছি হবে আনসার। দেখো 11.32 অ্যাম্পিয়ার। আসলে জি এর ভ্যালুটা আমরা 9.8 নিলে এটা কাছাকাছি আসতো। বুঝতে পারছি যা এসছে তার থেকে জি এর ভ্যালুর জন্য আরেকটু কম আসার কথা, সুতরাং কাছাকাছি আছে 11.32 অ্যাম্পিয়ার, সেটাই কারেক্ট আনসার হিসাবে আমরা চুজ করলাম। নেক্সট প্রবলেমে আমরা যাওয়ার চেষ্টা করি। তাহলে 26 নম্বর প্রবলেম আমাদের সলভ হলো। এবার 27 নম্বর প্রবলেমে, এই 28 নম্বর প্রবলেম সলভ হলো। এবার আমরা 29 নম্বর প্রবলেমে যাওয়ার চেষ্টা করছি। প্রবলেম নাম্বার 29 কি বলছে 29 নম্বর প্রবলেম সেটা দেখা যায়। দেখা যাচ্ছে বলছি এ থিন ডায়াম্যাগনেটিক রড ইজ প্লেসড ভার্টিক্যালি বিটুইন দি পোলস অফ এ electromagnet when the current in the electromagnet is switched on, then the diamagnetic rod is pushed up out of the horizontal magnetic field. Hence the rod gains horizontal potential energy. The work required to do this comes from, এটা দেখো কারেন্ট অন করাতেই তো ওটা মুভ করছে, সুতরাং যে এনার্জি দিচ্ছে সেটা কারেন্ট সোর্সই দিয়ে থাকছে, নিশ্চয়ই কারেন্ট সোর্স দিচ্ছে, কারণ যদি কারেন্ট অন না করতাম ও তো যাচ্ছিল না, সুতরাং অন্য ফোর্স কিন্তু পারছে না। দ্য ল্যাটিস স্ট্রাকচার অফ দ্য মেটেরিয়াল অফ দ্য ল্যাটিস স্ট্রাকচার এমন কিছু চেঞ্জ হয়নি। দ্য ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড ডিউ টু দ্য ইমিডিয়েটলি এরকম চেঞ্জ হওয়া সম্ভব নয়, সুতরাং 29-এর কারেক্ট অপশান হলো এ। এবারে পরের প্রশ্নে যাচ্ছি আমরা, 30 নম্বর প্রশ্ন। এটা গ্যালভানোমিটার সংক্রান্ত অঙ্ক। এখানে কি দেখা যাচ্ছে দেখা যাক। 30 নম্বর প্রশ্ন বলছি যে দি কারেন্ট সেন্সিটিভিটি অফ এ মুভিং কয়েল গ্যালভানোমিটার ইজ 5 ডিভিশন পার মিলি অ্যাম্পিয়ার, 5 ডিভিশন পার মিলি অ্যাম্পিয়ার, অ্যান্ড দ্য ভোল্টেজ সেন্সিটিভিটি 20 ডিভিশন পার ভোল্ট, দ্য রেজিস্ট্যান্স অফ দ্য গ্যালভানোমিটার। দেখো সবসময় পূর্ণ স্কেল ডিফ্লেকশানে যেতে হয়। ধরি এনটা ঘর আছে আমার গ্যালভানোমিটারটা, তাহলে 5 ডিভিশন পার মিলি অ্যাম্পিয়ার, তাহলে 5 ডিভিশন ডিফ্লেকশান দেয় 1 মিলি অ্যাম্পিয়ারে, তাহলে 1 ডিভিশন ডিফ্লেকশান দেয় 1/5 মিলি অ্যাম্পিয়ারে। সবসময় পূর্ণ স্কেল ডিফ্লেকশানের কথা ভাববে। তাহলে এনটা ডিভিশনের জন্য কত মিলি অ্যাম্পিয়ার কারেন্ট গেল এটা আমরা পেয়ে গেলাম। তাহলে এই যন্ত্রটা এত মিলি অ্যাম্পিয়ার কারেন্ট নিতে পারে, এটা আমরা অন্ততপক্ষে বুঝতে পারলাম। এইবার দেখো ভোল্টেজ সম্বন্ধে বলেছে 20 ভোল্ট পার 20 ডিভিশন পার ভোল্ট, তার মানে 20 ডিভিশন ডিফ্লেকশান দেয় 1 ভোল্টে। এখানেও একই যন্ত্র তো, তাহলে একটা ডিভিশন ডিফ্লেকশান দেয় 1/20 ভোল্টে, তাহলে এন ডিভিশন সম্পূর্ণ ডিফ্লেকশান পেলাম n/20 ভোল্ট। এবার দেখো রোধ বের করতে হবে, রোধ আর। দেখো এটা ম্যাক্সিমাম কতটা ভোল্টেজ নিতে পারে, এটা ম্যাক্সিমাম কতটা কারেন্ট নিতে পারে সেটা পেয়ে গেছি। তাহলে আর রোধটা কত হতে পারে, v/i। ভি কত হলো n/20, আই কত হলো n/5। আই কিন্তু এটা মিলি অ্যাম্পিয়ার এসছে, আমার অ্যাম্পিয়ারে না নিয়ে গেলে রোধটা তো আমি ওহমে পাবো না, সব অপশান আমার কিন্তু দেওয়া আছে ওহমে।
তাহলে দেখো 10⁻³ হয়ে এটা ওপরে উঠে গেল, নিচে 20, এ 5 ওপরে গেল, তাহলে 5000/20 মানে 250, তাহলে 250 ওহম হলো গ্যালভ্যানোমিটারের রেজিস্ট্যান্স। সুতরাং সি কারেক্ট অপশান, 30-র কারেক্ট অপশান হলো সি। এবার 31-এ যাব আমরা। The magnetic potential energy stored in a certain inductor is 25 millijoule. When the current in the inductor is 60 milliampere, সব মিলিতে, the inductor is of inductance. ইন্ডাক্ট্যান্সটা কতখানি সেটা চেয়েছে। তোমরা জানো যে এনার্জি সঞ্চিত হয় ইন্ডাক্টারে, তোমরা জানো ই সমান সমান কত হয়, হাফ Li², Li²। কতটা এনার্জি বলেছে, 25 মিলিজুল। 25 মিলিজুল মানে 25 ইন্টু কী হবে, 25 ইন্টু 10⁻³ জুল। তাহলে ই হলো 25 ইন্টু 10⁻³ সমান হাফ। এল জানি না। আই কতটা বলেছে, আই বলে দিয়েছে তোমার 60 মিলিঅ্যাম্পিয়ার। দেখো এই যে 60 মিলিঅ্যাম্পিয়ার, তার মানে 60 ইন্টু 10⁻³ তার হোল স্কোয়ার, তাহলে ইন্টু 60 ইন্টু 10⁻³ তার হোল স্কোয়ার। তাহলে এল সমান সমান 25 দুগুণ 50 ইন্টু 10⁻³ বাই 3600 ইন্টু 10⁻⁻6। তাহলে দেখো এইখান থেকে আমরা খুব সহজে হিসেব করে পেয়ে যেতে পারি যে এইখান থেকে 10⁻³ আমি কেটে কুটে তুলে নিতে পারি। তাহলে তুলে নিলে পরে ওখানেতে আমাদের যে ভ্যালুটা দাঁড়াচ্ছে, দেখো কীরকম দাঁড়াচ্ছে, 50 10⁻³ ওপরে উঠলো 50,000 বাই 3600, দুটো শূন্য কেটে গেল, 36 একে 36, 14 140, 3 36-এ 108, 320, 8 বারে 288, 9 বারে 270, 54, 324, প্রায় 13.9, প্রায়। দেখো 13.89 হেনরি আছে অপশান। তাহলে আমাদের কারেক্ট অপশান হলো 31-এর ডি। এইবার আমরা 32 নম্বর অঙ্কে আসছি। 32 এই প্রবলেমটা আবার কি সংক্রান্ত, দেখো এসি সংক্রান্ত। একটা ইন্ডাক্টার 30 মিলি হেনরি, ক্যাপাসিটার 100 মাইক্রোফ্যারাড অ্যান্ড এ রেজিস্টার অফ 50 ওহম আর কানেক্টেড ইন সিরিজ অ্যাক্রস এ সোর্স অফ ইএমএফ ভি ইকুয়ালস টু 10 sin 314t দ্য পাওয়ার লস। দেখো সোর্সের ওমেগা কিন্তু পেয়ে গেছি 314 রেডিয়ান পার সেকেন্ড, এটা মাথায় রাখতে হবে। আর পাওয়ার লস, অ্যাভারেজ পাওয়ার লস সমান তোমরা জানো ইআরএমএস ইন্টু আইআরএমএস ইন্টু কস থিটা। এইবার দেখো ব্যাপারটা হলো ইআরএমএস তো তুমি জানো, আরএমএস ভ্যালু, পিক ভ্যালু হলো 10 ভোল্ট, এখানে ইকুয়েশনই বলে দিচ্ছে। তাহলে আরএমএস ভ্যালু 10/√2, তাহলে ইআরএমএস ইন্টু আইআরএমএস ইন্টু কস থিটা। তাহলে থাক, এখানে ইআরএমএস থাকলো, সেটা 10/√2 বসাতে পারবো। আইআরএমএস মানে ইআরএমএস বাই জেড, জেড মানে টোটাল ইম্পিডেন্স অফ দ্য সার্কিট, আর কস থিটা সমান সমান R/Z। তাহলে দেখো এখানে দাঁড়ালো কি, ইআরএমএস এর স্কোয়ার ইন্টু আর বাই জেড²। এইবার আমাদের কি করতে হবে, জেডটাকে বের করতে হবে। জেডে কি থাকবে, বা জেড² বের করতে হবে। জেডে থাকবে কি, দেখো আর, আর বলে দিয়েছে তোমার কত ওহম, 50 ওহম। এই দেখো এখানে বলে দিয়েছে 50 ওহম। তাহলে এল বলেছে, সি বলেছে এল ওমেগা আর 1/c ওমেগা আগে আমরা বের করে নিই। তাহলে এল ওমেগা কতখানি, দেখো এল বলেছে 20 মিলি হেনরি, তাহলে 20 ইন্টু 10⁻³ হেনরি ইন্টু ওমেগা 314 ইন্টু 314, তাহলে কত হলো 628, 0 3 ঘরে 6.28 ওহম। 1/c ওমেগা, 1/c ক্যাপাসিট্যান্স বলেছে 100 মাইক্রোফ্যারাড, 100 মাইক্রোফ্যারাড, তাহলে 100 ইন্টু 10⁻6 ইন্টু 314, তাহলে এইখানে হলো গিয়ে তোমার 10⁴ 10,000 বাই 314, 3 বারে 942,
5 42 58 580 31 266 7 বার 2100 8 বারে 31.8 ওহম প্রায়। এইবার দেখো নর্মালি আমরা জেড স্কোয়ার সমান লিখতে পারি, জেড স্কোয়ারের ভ্যালু লিখতে পারি আর স্কোয়ার প্লাস এল ওমেগা মাইনাস 1/c ওমেগা তার হোল স্কোয়ার। আমরা ফর সিম্পলিসিটি নিচ্ছি, আটটা হলো 50, 50-এর স্কোয়ার প্লাস এল ওমেগা 6.2 আর 1/c ওমেগা 31.8, এদের ডিফারেন্স নিয়ারলি তোমার 25 ওহম নিয়ে নিচ্ছি। 25 আর 6 31, এক্সট্রা টুকুটাকে আমরা অ্যাভয়েড করছি, ধরে নেবো একটু ভ্যালুটা বেশি আসবে, তাহলে এটা হলো 25-এর স্কোয়ার। দেখো এখানে 25-এর স্কোয়ার যদি আমরা কমন নিয়ে নিই, তাহলে প্রথম টার্মে 2 দুগুণ 4 থাকলো, মানে 25 ইন্টু 2 50, 50-এর স্কোয়ারে 2 দুগুণ 4 থাকলো, এখানে 1 5, এটা থাকলো 625 ইন্টু 5, নিয়ারলি এটা নিলাম। তাহলে দেখো ERMS-এর স্কোয়ার ইন্টু R/Z স্কোয়ার, ERMS কত? দেখো ERMS হলো তোমার 10/√2 তার হোল স্কোয়ার। আর কত? রোধ হয়েছে 50 ওহম, আর জেড স্কোয়ারের মান বেরোলো 625 ইন্টু 5, বসিয়ে দিই, ইন্টু 5। তাহলে দেখো কত হলো 100/2 ইন্টু 50 বাই 625 ইন্টু 5। দেখো এইখান থেকে কি দাঁড়ায়, দেখো 125-এ কাটলো, 25 25-এ 625, 4 25-এ 104-এর 5, নিয়ারলি 0.8। দেখো পাওয়ার ডিসিপেটেডের যে ফর্মগুলো আছে তাতে নিয়ারলি 0.8-এর জায়গায় 0.79 আছে, তাহলে 32-এর কারেক্ট আনসার হলো 32-এর কারেক্ট আনসার হলো 32-এর এ। এইবার 33 নম্বর প্রশ্নের সমাধানে আমরা যাব। 33 নম্বর প্রশ্নের সমাধানে কি বলছে? 33 নম্বর প্রশ্ন, এটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সংক্রান্ত প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা। তাহলে 33-এর প্রশ্নে কি বলছে সেটা একবার দেখে নিই। An EM wave is propagating in a medium with a velocity v equals to vi. The instantaneous oscillating electric field of this EM wave is along y-axis. Then the direction of magnetic field. দেখো তোমরা জানো c equals to, c মানে propagation of the wave direction, c equals to E cross B. এবার দেখো ই ছিল পজিটিভ ওয়াই ডাইরেকশান, মানে যে ভেক্টর দিয়ে প্রকাশ করছি। সি আছে কোথায়? দেখো ভেলোসিটি অফ দ্য ওয়েভ ভি আই বলেছে, তার মানে এটা পজিটিভ এক্স ডাইরেকশানে, তাহলে সি হলো আই ভেক্টর ইকুয়ালস টু জে ক্রস কে করলে আই হয়, তাহলে বি এর ডাইরেকশান বি হলো কে ভেক্টর দিয়ে ডিনোট করবে, তাহলে বি এর ডাইরেকশান হলো পজিটিভ জেড ডাইরেকশান। সো কারেক্ট আনসার ইজ বি 33, পজিটিভ জেড ডাইরেকশান, সি সমান ই ক্রস বি। খুব ইম্পর্ট্যান্ট কথা, বারবার পরীক্ষাগুলোতে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় ব্যবহার করতে হয় এই জায়গাটা। এর পরের প্রশ্নে যাচ্ছি, কোশ্চেন নাম্বার 34 কি বলছে। এবারে আলোক বিজ্ঞানের কোশ্চেনে আমরা ঢুকে পড়েছি। বলছে যে দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দ্য মেটেরিয়াল অফ এ প্রিজম ইজ √2 অ্যান্ড দ্য অ্যাঙ্গেল অফ দ্য প্রিজম ইজ 30 ডিগ্রি। তাহলে দেখো আমরা একটা প্রিজমের ছবি টেনে নিই, প্রিজমের অ্যাঙ্গেল হলো 30 ডিগ্রি, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হলো √2। ওয়ান অফ দ্য রিফ্লেক্টিং সারফেস অফ দ্য প্রিজম ইজ মেড অফ মিরার ইনওয়ার্ডস বাই সিলভার কোটিং। একটা সারফেসকে সিলভার কোটিং করে আমরা রিফ্লেক্টিং সারফেসে পরিণত করেছি। ওয়ান অফ দ্য রিফ্র্যাক্টিং সারফেস অফ দ্য প্রিজম ইজ মেড এ মিরার ইনওয়ার্ডস বাই সিলভার কোটিং করে দিয়েছি। তাহলে এখান থেকে অ্যাকচুয়ালি রিফ্লেকশন হবে। এ বিম অফ মোনোক্রোম্যাটিক লাইট এন্টারিং দ্য প্রিজম ফ্রম দ্য আদার ফেস উইল রিট্রেস ইটস পাথ, যেটা তার পথ প্রত্যাবর্তন করবে আফটার রিফ্লেকশন ফ্রম দ্য সিলভার সারফেস ইফ ইটস অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অন দ্য প্রিজম ইজ। তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বের করতে হবে। দেখো এই প্রিজমে আলো পড়েছে, এখানে গিয়েছে, রিফ্লেক্ট হয়ে পাথ রিট্রেস করেছে। এখন দেখো পাথ রিট্রেশনের জন্য দ্বিতীয় সারফেসে আলোকে কিন্তু লম্বভাবে পড়তে হবে।
তোমরা যে অ্যাঙ্গেলগুলো নিয়েছো না সেখানে তাহলে R2 বা সেকেন্ড সারফেসে আপতন কোণ 0 ডিগ্রি। এখন তোমরা জানো এ সমান R1 প্লাস R2, এ প্রিজম অ্যাঙ্গেল 30 ডিগ্রি, R1 জানি না, R2 0 ডিগ্রি, তাহলে R1 সমান সমান 30 ডিগ্রি। এবার দেখো আপতন কোণ যদি আই হয়, এখানে স্নেলের সূত্র যদি আমরা কাজে লাগাই তাহলে কি দাঁড়ায়, সাইন আই সমান মিউ হলো √2 ইন্টু R1, এই সাইন R1 মানে সাইন 30 ডিগ্রি। তাহলে দেখো সাইন আই সমান √2 ইন্টু সাইন 30 মানে হাফ, তার মানে 1/√2, তাহলে আই সমান সমান 45 ডিগ্রি। সুতরাং এই যে 34-এর কোশ্চেনে কারেক্ট অপশান হলো বি, 45 ডিগ্রি 34-এর কারেক্ট অপশান হলো বি। এবার কোশ্চেন নাম্বার 35-এ যাব আমরা। 35-এ কি বলে সেটা দেখি একবার। 35-এ বলছে অ্যান অবজেক্ট is placed at a distance of 40 centimeter from a concave mirror of focal length 15 centimeter. দেখো ইউ সমান সমান 40 সেন্টিমিটার আর ফোকাল লেন্থ বলে দিয়েছে 15 সেমি। ইফ দ্য অবজেক্ট ইজ ডিসপ্লেসড থ্রু এ ডিস্টেন্স 20 সেন্টিমিটার টুয়ার্ডস দ্য মিরার, তাহলে পরের ক্ষেত্রে U2 20 সেন্টিমিটারে পরিণত হলো। দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য ইমেজ, দেখো আমরা বিশেষভাবে এই প্রবলেমগুলো সলভ করা শিখেছি লেসনে। সেখানে তোমরা দেখবে ইউটাকে লেখা হচ্ছে F প্লাস F/n আকারে, মানে এখানে কত 15 প্লাস 25 40টাকে লিখতে পারি। তাহলে 15 প্লাস 15 ইন্টু, দেখো 25-এ যাবো তাহলে একটা 3 দিয়ে ভাগ হবে, একটা 5 থাকলো, তাহলে কি হলো 15 প্লাস 15/3/5। তাহলে এই যে ম্যাগনিফিকেশান এম আকারে লিখে আছি, এম সমান 3/5। তাহলে প্রতিবিম্ব দূরত্ব ভি সমান MU, তাহলে কত হলো 40 ইন্টু 3/5, 3/8 24 সেমি, এটাই ভি। দ্বিতীয় ক্ষেত্রে বস্তু দূরত্ব 20 সেমি, তাকেও ওইভাবে লিখি 20 সমান 15 প্লাস 5, তাহলে 15 মানে এফ প্লাস F/n মানে 3, তাহলে এম এর মান হলো 3, তাহলে এম 3 মানে বিবর্ধন 3, তাহলে প্রতিবিম্ব দূরত্ব ভি সমান সমান কত দাঁড়াচ্ছে দেখো 20 ইন্টু 3 MU, তো তার মানে 60 সেমি। 24 সেমি দূরে প্রতিবিম্ব হয়েছিল, এখন হলো মিরার থেকে 60 সেমি দূরে, তাহলে প্রতিবিম্ব সরলো কত 60 মাইনাস 24 মানে 36 সেমি অ্যাওয়ে ফ্রম দ্য মিরার। সুতরাং এখানে কি হলো, প্রতিবিম্বের ডিসপ্লেসমেন্ট হলো কতখানি তোমার 36 সেন্টিমিটার অ্যাওয়ে ফ্রম দ্য মিরার, অর্থাৎ মিরার থেকে 36 সেমি দূরে, টুয়ার্ডস দ্য মিরার নয়, অ্যাওয়ে ফ্রম দ্য মিরার, কারণ প্রথম ক্ষেত্রে প্রতিবিম্ব দূরত্ব ছিল 24 সেমি, পরে হলো 60 সেমি। আসলে বস্তুকে মিরারের দিকে যখন এগিয়েছি প্রতিবিম্ব মিরার থেকে দূরে যাবে, এটা স্বাভাবিক। এইবারে দেখো পোলারাইজেশন সংক্রান্ত কোশ্চেন, সেখানে কি বলছে, বলছে যে unpolarized light is incident from air on a plane surface of a material refractive index mu at a particular angle of incidence I. It is found that reflected and refracted rays are perpendicular to each other. Which of the following option is correct in this situation? আমরা ছবিটা টেনে নিই। দেখো এই আলো পড়েছে সারফেসে, এই আলো পড়লে একটা অংশ রিফ্লেক্ট হয়েছে, আর একটা অংশ রিফ্র্যাকশান ঘটেছে আর একটা অংশে, এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তুমি জানো তখন এই যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এটাকে বলা হয় ব্রুস্টার্স অ্যাঙ্গেল। এবং এই ক্ষেত্রে তোমরা জানো যে পোলারাইজেশন হয় রিফ্লেক্টেড লাইটের, এবং যেটার কম্পনের দিকটা তলের সঙ্গে কিন্তু লম্ব। তাহলে কি বলছে, রিফ্লেক্টেড লাইট ইজ পোলারাইজড, ফার্স্ট অপশান, উইথ ইটস ইলেকট্রিক ভেক্টর প্যারালাল টু দ্য প্লেন অফ ইনসিডেন্স। বলছে ইলেকট্রিক ভেক্টর প্লেন অফ ইনসিডেন্সের সঙ্গে প্যারালাল। নাম্বার বি, রিফ্লেক্টেড লাইট ইজ পোলারাইজড উইথ ইটস ইলেকট্রিক ভেক্টর পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ ইনসিডেন্স। দ্বিতীয় কথাটাই কারেক্ট, লম্বভাবে এটা ইলেকট্রিক ভেক্টরের কম্পন হয় তলের সঙ্গে, আর সাইন ইনভার্স মিউ তো হবে না, ট্যান ইনভার্স মিউ হয়, 1/μ নয়। তাহলে সিও কারেক্ট নয়, ডিও কারেক্ট নয়, বি কারেক্ট।
তাহলে এইখানে যখন আলোর রিফ্লেকশান হচ্ছে তাহলে কি দাঁড়ালো আমাদের, রিফ্লেক্টেড লাইটটা পোলারাইজড, যখন রিফ্লেক্টেড আর রিফ্র্যাক্টেড এর মধ্যে অ্যাঙ্গেল হলো 90 ডিগ্রি এবং এর ভাইব্রেশনের দিক হচ্ছে তলের ওপরে লম্ব। নেক্সট কোশ্চেন হচ্ছে 37 কী বলছে, বড় সড়ো কোশ্চেন, কী বলে? কোশ্চেন নাম্বার 37 বলছে, in Young's double slit experiment, the separation d between the slits is 2 millimeter. The wavelength lambda of light used is 5896 angstrom and the distance capital D between the screen and the slit is 100 centimeter. অনেকগুলো কথা, লামডা বলেছে 5896 angstrom, ডিস্টেন্স ক্যাপিটাল ডি বলে দিয়েছে, কত বলেছে 100 সেমি। It is found that the angular width of the fringe, angular width theta হলো কত হলো 0.20 ডিগ্রি angular width. To increase the fringe angular width 0.21 ডিগ্রি, এর জায়গায় থিটা 2 হয়ে গেল 0.21 ডিগ্রি, with same lambda and d এক lambda এক, the separation between the slits need to change. দেখো এইখানে স্লিটের ডিস্টেন্স কত, দেখো অ্যাঙ্গুলার উইথ সমান, তোমরা জানো তো অ্যাঙ্গুলার উইথ থিটা সমান লামডা বাই ডি। সুতরাং আমাদের ইনভার্সলি চেঞ্জ করতে হবে। আগের ক্ষেত্রে ছিল 2 মিলিমিটার ডিস্টেন্সটা, তখন হয়েছে 0.20, 2 মিলিমিটারের সময়ে আমাদের ছিল 0.20, তাহলে লামডা বাই ডি, তাহলে 0.20 এসছে, যখন লামডায় থাক না, চেঞ্জ হচ্ছে না, ডি হলো 2 মিলিমিটার। পরের ক্ষেত্রে কি করতে হবে 0.21 ডিগ্রি, 0.21 ডিগ্রি, তার জন্য লামডা তো একই বাই ডি থাকলো, তাহলে দেখো 20/21 সমান d/2, তাহলে ডি সমান কত 40/21, 21 190, 9 বারে 189, 1.9। দেখো বি 37-এর বি হলো গিয়ে কারেক্ট, তাহলে 37-এর বি হলো গিয়ে কারেক্ট অপশান। এবার নেক্সট কোশ্চেনে আমরা যাব 38 নম্বর প্রশ্ন। কি বলছে 38 নম্বর প্রশ্ন? টেলিস্কোপ সংক্রান্ত প্রবলেম। 38 নম্বর প্রবলেম বলছে কি, অ্যান অ্যাস্ট্রোনমিক্যাল রিফ্লেক্টিং টেলিস্কোপ, দেখো রিফ্র্যাক্টিং বলেছে, রিফ্র্যাক্টিং টেলিস্কোপ উইল হ্যাভ লার্জ অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন অ্যান্ড হাই অ্যাঙ্গুলার রেজলিউশন হোয়েন ইট হ্যাজ অ্যান অবজেক্টিভ লেন্স অফ, অবজেক্টিভ লেন্সের কী হলে ডায়ামিটার, ফোকাল লেন্থ ইত্যাদি সংক্রান্ত কথা দেখো বলা আছে। প্রথমে স্মল ফোকাল লেন্থ, লার্জ ডায়ামিটার, পরটা লার্জ ফোকাল লেন্থ, স্মল ডায়ামিটার। তো সুতরাং ডায়ামিটার এবং ফোকাল লেন্থের ওপরে টেলিস্কোপের অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন এবং অ্যাঙ্গুলার রেজলিউশন কীভাবে নির্ভর করছে সেটা দেখি। অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশান দেখো হয় f0/fe, সুতরাং অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশান বাড়াতে হলে এফিকে কমাতে হবে। কার ক্ষেত্রে বলেছে দেখো অবজেক্টিভ লেন্সে, সুতরাং f0কে তাহলে বাড়াতে হবে, এইখানে খুব সহজ কথা। তাহলে লার্জ ফোকাল লেন্থ হওয়া প্রয়োজন। এবার হাই রেজলিউশন থিটা ইকুয়ালস টু d/1.22 লামডা। দেখো রেজলিউশন হাই হতে গেলে ডিকেও বাড়াতে হবে, সুতরাং f0 হাই, ডিও হাই। দেখো লার্জ ফোকাল লেন্থ অ্যান্ড লার্জ ডায়ামিটার, সি কারেক্ট অপশান। 38-এর কারেক্ট অপশান হলো গিয়ে সি। এইবার কোশ্চেন নাম্বার আমরা 39-এ যাব। কি বলছে 39 নাম্বার কোশ্চেন, এটা দেখা যাক। এটা দি ব্রগলি হাইপোথিসিস সংক্রান্ত কোশ্চেন। প্রথমে বলছে কি, অ্যান ইলেকট্রন অফ মাস এম উইথ অ্যান ইনিশিয়াল ভেলোসিটি v0 এন্টার্স ইলেকট্রিক ফিল্ড E সমান -E0I, where E0 equals to constant at t equals to 0. If lambda 0 be the de Broglie wavelength initially, then its de Broglie wavelength at time t. দেখো প্রথমে যখন ঢুকেছে তখন v0 ভেলোসিটিতে, তাহলে de Broglie wavelength যদি lambda 0 হয়, lambda 0 সমান h/m v0। পরের ক্ষেত্রে কী হবে, ভিটা চেঞ্জ হয়ে যাচ্ছে v0 থেকে, কারণ ইলেকট্রিক ফিল্ডে কে ঢুকেছে, ইলেকট্রন, এবং ইলেকট্রিক ফিল্ডটাও -E0, ইলেকট্রনের চার্জ নেগেটিভ, সুতরাং তার উপরে ফোর্স কাজ করবে
পজিটিভ আই ডিরেকশনে, কারণ এই মাইনাস আর ইলেকট্রনের চার্জের মাইনাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। সুতরাং ওর ইনিশিয়াল ভেলোসিটি যেদিকে ছিল অ্যাক্সিলারেশনও সেদিকে হবে, তাহলে টোটাল ভেলোসিটি ভি ইকালস টু ইউ প্লাস এটি করে হবে। অ্যাট এনি টাইম ভেলোসিটি ভি ইকালস টু ভি জিরো প্লাস, দেখো চার্জ ইলেকট্রনের যদি আমি ই ধরি তাহলে ইলেকট্রনের উপরে ফোর্স ই জিরো বাই ইলেকট্রনের মাস এম দিয়ে ভাগ করলাম ত্বরণ ইন্টু টি, এটাই হলো যে কোনো সময়ের ভেলোসিটি। তাহলে এখন ওয়েভলেন্থ লামডা সমান এইচ বাই এম ইন্টু ভি জিরো প্লাস কত হবে ই জিরো বাই এম ইন্টু টি। এবার দেখো আমরা এইচ বাই এম ভি জিরো ছিল, তাহলে আমি যদি ভি জিরোটাকে কমন নিয়ে লিখি, এইচ বাই এম ভি জিরো কমন নিলে থাকছে 1 প্লাস ই জিরো বাই এম ভি জিরো কমন নিয়েছে, এই টার্মে তো নেই, তাই নিচে ভি জিরো দিয়ে ভাগ হলো ইন্টু টি। তাই দেখো এটাই তো ছিল লামডা জিরো, এটা তো নিচের টার্ম তাই না, এটা নিচের টার্ম, তাহলে লামডা জিরো বাই কত হলো 1 প্লাস ই জিরো বাই এম ভি জিরো ইন্টু টি। সুতরাং এখানে এই ভাগ করা হয়েছে যে টার্মটাই এরটা 39-এর এ, দেখো উত্তর দিচ্ছে লামডা জিরো বাই 1 প্লাস কত ই জিরো বাই এম ভি জিরো ইন্টু টি। এ কারেক্ট, 39-এর কারেক্ট অপশান এ। এবার আমরা 40 নম্বর প্রশ্নটা দেখি। দেখো এখানে ফটো ইলেকট্রিক এফেক্ট সংক্রান্ত প্রশ্ন দেখা যাচ্ছে, কি বলছে দেখি। বলছে ইন দ্য লাইট অফ ফ্রিকোয়েন্সি 2 নিউ জিরো, light of frequency 2 nu 0 is incident on a metal plate, the maximum velocity of electrons emitted is v1. দেখো 2 নিউ 0 পড়েছে, তাহলে ইনসিডেন্ট যে লাইট তার এনার্জি 2h নিউ 0 সমান সমান তা একটা অংশ ওয়ার্ক ফাংশন h নিউ 0 প্লাস হাফ এম v1 স্কোয়ার। এবার বলছে যে ভেলোসিটি বলে দিয়েছে v1, the maximum velocity of electron emitted is v1, তাহলে আইনস্টাইন ইকুয়েশন দিয়ে লিখে ফেললাম। when the frequency of the incident radiation increased to 5v0, তাহলে দেখো পরের ক্ষেত্রে এটা হলো 5h নিউ 0, 5 নিউ 0 ছিল। the maximum velocity of the electron emitted from the plate is v2, that is equals to h নিউ 0 plus half m v2 square। দেখো এই লাইন থেকে তুমি যদি দেখো এই h নিউ 0 ওদিকে নিয়ে গিয়ে বিয়োগ করে দিলে একটাই থাকছে, পরের লাইন থেকে এইচ নিউ জিরো ওদিকে গেলে বিয়োগ করে দিলে চারটে হয়ে গেল। এবার দেখো ভাগ করে দাও ইকুয়েশান দুটোকে, দেখো আসছে 1/4 সমান v1 স্কোয়ার বাই v2 স্কোয়ার, কারণ এখন যখন এই মডিফাইড ইকুয়েশানটাকে ভাগ করছো হাফ এম কেটে গেল। এবার রুট করে দাও v1 বাই v2 সমান হাফ। দেখো এবার তোমার কাছে কি চেয়েছে, দ্য রেশিও অফ v1 টু v2, তাহলে হাফ। তাহলে 40-এ আমাদের কারেক্ট অপশান হলো এ, 1:2। কার রেশিও চেয়েছে এইটা আমাদের কিন্তু খুব ভালো করে দেখতে হবে, v1:v2 না v2:v1, এখানে v1:v2 বলেছে। নেক্সট কোশ্চেন নাম্বার 41 কি বলছে দেখা যাক। কোশ্চেন 41, ফর এ রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল half life is 10 minutes. If initially there were 600 number of nuclei, the time taken for disintegration of 450 nuclei, দেখো 450টা নিউক্লিয়াস কিন্তু ভেঙে গেছে, তাহলে এখন অবিকৃত কতগুলো আছে, নন ডিসইন্টিগ্রেটেড আছে 600-র মধ্যে 450 ভেঙে গেল, তাহলে নন ডিসইন্টিগ্রেটেড হলো 600 মাইনাস 450 মানে 150টা। দেখো এন বাই এন জিরো কত ছিল, 600 হয়েছে 150, তাহলে 150 বাই 600 মানে 1/4। এটা কত, হাফ টু দি পাওয়ার সামথিং লিখি, হাফের হোল স্কোয়ার, দুটো অর্ধায়ু, তাহলে টাইম হবে 2 ইন্টু অর্ধায়ু, দেখো বলেছিল 10 মিনিট, তাহলে 2 ইন্টু 10 মিনিট মানে হলো 20 মিনিট। সুতরাং এইখানে কারেক্ট অপশান হলো 41-এর কারেক্ট অপশানও হলো এ, তাহলে 41-এর প্রশ্নে কারেক্ট অপশান এ। এবার 42-এর প্রশ্ন বোর্ডস থিওরি থেকে, দ্য রেশিও অফ কাইনেটিক এনার্জি টু দ্য টোটাল এনার্জি অফ ইলেকট্রন ইন দ্য বোর অরবিট। তোমরা জানো যে কাইনেটিক এনার্জির মান যা হয়
জেড স্কোয়ার বাই 2r। টোটাল এনার্জি সেটাও হয় মাইনাস জেড স্কোয়ার বাই 2r। সুতরাং দুটোর মান কিন্তু সমান এবং বিপরীত চিহ্নযুক্ত, সুতরাং রেশিও হবে 1:-1। সুতরাং 42-এর কারেক্ট, দেখো প্রথমে কিন্তু দিয়েছে কাইনেটিক এনার্জি, তাই 1টা প্রথমে, আর পরে দিয়েছে টোটাল এনার্জি, সো 1:-1। 42-এর কারেক্ট অপশান হলো গিয়ে বি, কাইনেটিক এনার্জি কিন্তু বলেছিল। এইবার আমরা 43 নম্বর প্রশ্নে যাই। 43 নম্বর প্রশ্ন দেখতেই পাচ্ছ, গেট সার্কিট সংক্রান্ত। তো পাচ্ছ প্রথমে এখানে একটা অ্যান্ড গেট আছে, নিচে একটা অ্যান্ড গেট, দুটো নট দিয়ে লাগানো। প্রথম অ্যান্ড গেটে কি আছে, একটা এ আর একটা বি নট দিয়ে লাগানো। তাহলে অ্যান্ড গেট থেকে যে আউটপুট বেরোবে, দেখো এ আর বি ইনভার্স, তাহলে এ ইন্টু বি ইনভার্স। দ্বিতীয় নিচের অ্যান্ড গেট থেকে যে আউটপুট বেরোবে, দেখো এটাই ইনভার্সে আছে বি তাদের, তাহলে এ ইনভার্স, এটা ইনভার্সে আছে ইন্টু বি। এবার দেখো এখানে একটা অর গেট, অর তো যোগ করে দেয়, তাহলে এ বি ইনভার্স প্লাস এ ইনভার্স বি, দেখো বি 43-এর বি হলো গিয়ে কারেক্ট আনসার। এবার 44 নম্বর কোশ্চেন। 44 নম্বর কোশ্চেনে কি দাঁড়ালো, এই সার্কিট একটা ট্রানজিস্টার সার্কিট দিয়েছে, তার সব কিছু বলে দিয়েছে। বলছে ভিআই ইজ 20 ভোল্ট, এই যে এখানে ভিআই এটা বলে দিয়েছে 20 ভোল্ট। ভিবিই 0, দেখো বিবিই 0, এটা গ্রাউন্ড কানেকশান আছে, তাহলে এই ভিআইয়ের সঙ্গে এই গ্রাউন্ড কানেকশান পর্যন্ত পোটেনশিয়াল ড্রপ হলো ভিআই বলেছে 20 ভোল্ট, তাহলে এটা 20 ভোল্ট। তাহলে বুঝতেই পারছো এখান থেকে আমরা আইবি পেয়ে যেতে পারি। আইবি মানে বেস কারেন্ট। বেস কারেন্ট কতটা হবে, দেখো পোটেনশিয়াল ডিফারেন্স 20 ভোল্ট বাই 500 কিলো ওহম, কিলো হলেই মিলি অ্যাম্পিয়ারে কারেন্ট পায়, তাহলে এইখানে হলো 0.04, এটা হয়ে গেল তোমার মিলি অ্যাম্পিয়ার। এটাকে যদি মাইক্রোতে যেতে হয় তাহলে বুঝতেই পারছো এটা 4 × 10⁻² মিলি অ্যাম্পিয়ার ছিল, তাহলে এটা 40 × 10⁻³ মিলি অ্যাম্পিয়ার, মানেই 40 মাইক্রো অ্যাম্পিয়ার। তাহলে প্রথম হলো দেখো আইবি হলো 40 মাইক্রো অ্যাম্পিয়ার। দেখো তার মানে আমাদের এ আর ডি এর মধ্যে একটা কিন্তু ঠিক হওয়ার চান্স আছে। এবার আইসিতে যায়, দেখো এইখানে বলে দিয়েছে, আর কি বলেছে দেখো এই মাথায় দেখতে পাচ্ছ 20 ভোল্ট, এখানে সি বিন্দুর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স। এইবার তোমাকে আর কি বলেছে, ভিসি সমান 0, দেখো ভিসি 0, তাহলে সি বিন্দু 0 পোটেনশিয়াল ডিফারেন্স, তাহলে এই 20 ভোল্ট সোর্সের সঙ্গে সি বিন্দুর 20 ভোল্টই আছে। আর এখানে 4 কিলো ওহম কারেন্ট, তাহলে কারেন্ট আইসি, 4 কিলো ওহম রেজিস্ট্যান্স যোগ করা আছে, তাহলে কারেন্ট আইসি যেটা কোন কারেন্ট, কালেক্টার কারেন্ট, সেটা কতখানি হবে, দেখো 20/4 কিলো ওহম আছে, তাহলে মিলি অ্যাম্পিয়ারে কারেন্ট পাবো 5 মিলি অ্যাম্পিয়ার। তাহলে দেখো 40 মাইক্রো অ্যাম্পিয়ার 5 মিলি অ্যাম্পিয়ার। এইবার বলছে ভ্যালু অফ বিটা, আইবি বেরিয়ে গিয়েছে আইসি বেরিয়ে গিয়েছে, বিটা সমান কত, আইসি বাই আইবি, আইসি বাই আইবি। আইসি কত 5 মিলি অ্যাম্পিয়ার, 5 × 10⁻³ অ্যাম্পিয়ার। আইবি কত 40 মাইক্রো অ্যাম্পিয়ার, 10⁻⁶। ওপরে উঠুক 10⁻³ এটা 10⁻6 হলো, 10⁻³ থাকলো, তাহলে 5000/40, শূন্য কেটে গেল 125। তা দেখো আইবি বেরিয়েছিল আমাদের 40 মাইক্রো অ্যাম্পিয়ার, আইসি 5 মিলি অ্যাম্পিয়ার, বিটা 125। সুতরাং 44-এর কারেক্ট অপশান হলো ডি। আমাদের এবারে লাস্ট কোশ্চেন বাকি। লাস্ট কোশ্চেনটা কি বলছে আমরা দেখি। ইন এ পিএন জাংশন ডায়োড, চেঞ্জ ইন টেম্পারেচার ডিউ টু হিটিং, হিটিংয়ের জন্য টেম্পারেচারে চেঞ্জ হলে কি হয়, অনেক সমযোজী গ্রন্থি কিন্তু ভেঙে যাবে। তাহলে কি হবে, ইলেকট্রন এবং হোল ডেন্সিটি বেড়ে যাবে। অ্যাফেক্টস দ্য রিভার্স রেজিস্ট্যান্স, অ্যাফেক্টস অনলি রিভার্স রেজিস্ট্যান্স, হতে পারে না রিভার্স রেজিস্ট্যান্সও কমবে। অ্যাফেক্টস অনলি ফরওয়ার্ড রেজিস্ট্যান্স, শুধু একটার উপর প্রভাব পড়বে তা তো নয়। ডাজ নট অ্যাফেক্ট রেজিস্ট্যান্স অফ পিএন জাংশন, না না, অনেক কারেন্ট ক্যারিয়ার বেড়ে যাবে। টেম্পারেচার যত বাড়বে কারেন্ট ক্যারিয়ার বাড়বে, সুতরাং রেজিস্ট্যান্স অবশ্যই অ্যাফেক্টেড হবে এবং ইনপুট আউটপুট দুটোই হবে। তাহলে বলছে অ্যাফেক্টস দ্য ওভারঅল ভিআই ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য পিএন জাংশন, বুঝতে পারছো এটাই কারেক্ট অপশান। তাহলে 45-এর ডি হলো কারেক্ট অপশান। এইখানে আমাদের 2018 সালে
নিট পরীক্ষার ফিজিক্সের কোশ্চেনের আলোচনা শেষ হলো।